অদ্রিজার ঘরের দিকে এগিয়ে গেলাম আমি আর নন্দা। ত্রিধার কাকা যতীনবাবু বেশ বিরক্ত আমাদের উপস্থিতিতে। বাড়ির দুই বউই বাইরে, আমাদের বাড়ির যে কি অবস্থা কে জানে। নীলিমা দেবী শুরু থেকে বললেন তার ছেলে তীর্থ কিভাবে অদ্রিজার খোঁজ পেল। আমি আবার অদ্রিজার মুখোমুখি হলাম। আবার একটা চমৎকার। ওনারা কারা? এই রে, এ তো সব বুঝতে পারে। এবার আমাদেরকেও চিড়ে ফেলবে। কি করবে এখন দিদিভাই? ও মা, তুমি উঠে এসেছো। আমি তো তোমার মাকে বলেছিলাম তোমাকে একটু বিশ্রাম করতে। ওনারা কারা? আলাপ করে দিয়ে এসো। ও তোমায় কি বলছি আলাপ করাবো? তোমার তো অজানা নয় ওরা কে। বলো তো ওনারা কে, কেন এসেছেন, কোত্থেকে এসেছেন? মৃত মানুষের গন্ধ। ভালো নেই, কেউ কেউ ভালো নেই, কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। গন্ধ। মৃত মানুষের। কি হলো? কি হচ্ছে? হ্যাঁ, তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ, কি হলো? কি হয়েছে? কিছু না। আচ্ছা, আপনি ওভাবে ওদিকে চলে গেলেন কেন? মিসেস ব্যানার্জি, আপনি আমাকে এখানে এনেছেন ওর সুরক্ষার জন্যে। আমার কারণে যদি ও অসুস্থ হয়ে পড়ে সেটা কি ভালো হবে? আমি কি আমার অদ্ভুত কিছু করেছি নাকি? না না, সেরকম কিছুই না। আপনার তো প্ল্যানচেটে বসার সময় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, শুনেছি যে প্ল্যানচেটে বসার পর আপনার শরীরে নাকি প্রাণ থাকে না। এটা কি সত্যি? খুব কৌতূহল হচ্ছে তো। হ্যাঁ, মানে তা কৌতূহল মিটিয়ে নিন না আজকে, নিজের চোখে দেখে নেবেন কি হয়। সত্যি আমরা দেখতে পারি? কেন নয়? ঠিক আছে, ডিনার করে রেডি থাকবেন, আমি ডেকে নেব। আপনার দেখার ইচ্ছে আছে? হ্যাঁ, ইচ্ছে তো আছে। ঠিক আছে, আমি একটু রান্নাঘরের দিকে যাচ্ছি, আপনারা কথা বলুন। কথা বলুন মা। আমাকে একটু ঘরে যেতে হবে। আচ্ছা, আপনারা কি সত্যি আমার যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখতে এসেছেন? কেন, আপনার সন্দেহ আছে? আপনাকে একটা কথা বলবো, বিশ্বাস করবেন? কি কথা? কেন বিশ্বাস করব না? আমি না আপনাকে বিশ্বাস করে বলতে পারি, অন্য কাউকে বললে বিশ্বাস করবে না, ভয় পাবে। কি কথা বলুন তো? এই বাড়িতে না খুব সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে, আমি জানি। খুব বিপদ, বিরাট কিছু ঘটবে। কিরকম বিপদ? আদুরি, আদুরি, ওপরে এসো।
কি বুঝছো দিদিভাই? সবটাই ফ্রড, মিথ্যে। কি গো, চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার শরীরে মৃত মানুষের গন্ধ, এসবের মানে কি? আমার কিন্তু খুব ভয় করছে দিদিভাই। আর ওই অদ্রিজা প্ল্যানচেট করার সময় ও দেহে প্রাণ থাকে না, এটা হয় নাকি কখনো? দেখ, হয় কি হয় না সেটা তো আমি এক্ষুনি বলতে পারবো না, তবে আজ রাতে প্ল্যানচেটে কি হয় সেটা আগে দেখা যাক। তবে নন্দা আমার ব্যাপারে যেটা বলেছে সেটা কিন্তু খুব একটা ভুল নয়। ভুল নয়? তোমার শরীরে মৃত মানুষের গন্ধ তুমি বলছো ভুল নয়? দিদিভাই দেখ, আমার এই কদিনের গোয়েন্দাগিরিতে আমি অনেকগুলো খুনের রহস্য সমাধান করেছি। তার মানে অনেকগুলো মৃত মানুষ আমাকে ঘিরে, আর তাদের মৃত্যু তো কারোরই স্বাভাবিক নয়। হতে পারে যে তাদের আত্মার শান্তি হয়নি। তবে একটা প্রশ্ন, অদ্রিজা জানলো কি করে যে আমি গোয়েন্দা? এক হতে পারে যে ওকে আগে থেকে কেউ বলে দিয়েছে, আর নয়তো অলৌকিক শক্তি হতেও পারে। মহুয়া। হ্যাঁ মহুয়া, বলো। কি গো, ওদিকের কি খবর? খবর তো জোগাড় চলছে এখনো। বলছি বাড়িতে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে সবকিছু ঠিকঠাক। আর তোমাদের কেসের কি হলো? যদি শোনো না তুমি, একেবারে হাঁ হয়ে যাবে। মেয়েটার না সত্যি অদ্ভুত ক্ষমতা আছে জানো তো। দিদি ভাইয়ের সামনে এসেই ও কত কথা বলে দিল। চোখ বুঝেই সবটা ফিল করতে পারে ও, জানো তো। তাই? কি বললো? ডিটেলে তোমাকে সব পরে বলবো। তবে যতটা বুঝতে পারলাম ও খুব ভালোভাবে বুঝে গেছে দিদিভাই গোয়েন্দা। সেটাই তো আমি আর দিদিভাই এতক্ষণ আলোচনা করছিলাম। একজন অচেনা মানুষকে সামনে থেকে দেখে তার ব্যাপারে এতটা বলে দেওয়া যায়, এটা কখনো সম্ভব তুমি বলো? ও আগে থেকে নির্ঘাত সবকিছু জানতো। আমার কি মনে হয় জানো, ও দিদি ভাইয়ের অরা ফিল করে বলেছে। ওরা মানে? শোনো, সব মানুষেরই চারপাশে একটা এনার্জি বলয় থাকে। এনার্জি বলয়? কই দেখিনি তো কখনো। আহা, চোখে দেখা যায় না এনার্জি বলয়কে। এটা এটা একটা অদৃশ্য বলয়। এটাকেই অরা বলে। যাদের মধ্যে এই অলৌকিক ক্ষমতা থাকে তারা ওই অরা থেকে একটা মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। কি সব কঠিন কঠিন কথা বলছে। ওরা এনার্জি বলয়, সেটা নাকি দেখা যায় না, ফিল করা যায়। আচ্ছা মহুয়া, তুমি এসব জানলে কি করে? বাড়িতে বসে না সময় কাটছিল না, তাই তোমরা চলে যাওয়ার পর থেকে আমি লাইব্রেরিতে চলে গেলাম। ওখান থেকে কিছু বই নিয়ে এলাম, ব্যাস তারপরে জ্ঞান বাড়িয়ে ফেললাম। আচ্ছা শোনো, দিদি ভাই তো গোয়েন্দা, তুমি হলে অ্যাসিস্ট্যান্ট, তাহলে আমি বা পিছিয়ে থাকি কেন? বাবা মহুয়া, এই তো সবে বিয়ে হয়ে এলে, এক্ষুনি দিদি ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হবে? শুনলে তোমার ছোট যা। মহুয়া, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা সাবধানে থেকো আর আমাকে কিন্তু খবর দেবে, কেমন? টাটা। ঠিক আছে, রাখছি, টাটা। আরে বাবারে, তুমি এখানে কি করছো? এতদিন ভাবতাম বোধহয় আছে, তো আজ নিশ্চিত হলাম নেই। কি নেই? এই যে ওরা কখন থেকে হাপিত্তেশ করে পেছনে দাঁড়িয়েছে, একবারও ফিল করলে না? দেবল, জট ছাড়লো দিদি ভাই? দাঁড়া, এত তাড়াতাড়ি জ্বর ছাড়বে কি করে? জ্বরটা আগে ভালো করে পাকাক, তারপর তো জ্বর ছাড়াবো। তবে নন্দা, আজ রাতের মধ্যে কে কে ওখানে? কে ওখানে? রাতের খাবার দেওয়া হয়েছে, গিন্নিমা আপনাদের ডাকছেন। আপনি যান, গিয়ে বলুন আমরা আসছি। কিছু বলবেন? আচ্ছা, আপনারা এখানে থাকবেন কতদিন? কতদিন থাকলে আপনি খুশি হবেন? বাড়ির লোকগুলো কেমন জানো না? সত্যি অদ্ভুত। যত রাত বাড়ছে এই বাড়িটা যেন ততই রহস্যময় হয়ে উঠছে।
ডাল দিচ্ছি, ডাল দিয়ে খা। হ্যাঁ ব্যাস অল্প। আপনার মেয়েকে দেখছি না। ডাকতে পাঠিয়েছি। গিন্নিমা, হুম, দিদিমণি আসবেন না বললেন। কেন, কি হলো? ওনার নাকি শরীর খারাপ, তাই খাবে না। ঠিক আছে, যাও। মেয়েটা দিনকে দিন একেবারে অবাধ্য হয়ে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে। আপনারা এসেছেন, গেস্টের যে এতে অপমান হয় এই বোধটুকুও নেই। অদ্রিজারা বসবে না? ওরা প্ল্যানচেট মিটলে খায়, আপনারা খান না, লজ্জা করবেন না একদম। মেয়েটা খেতে এলো না। অত চিন্তা করার কিছু নেই, একদিন না খেলে কিছু হবে না। আচ্ছা তীর্থবাবু, আপনি তো আপনার মাকে অদ্রিজার খোঁজ এনে দিয়েছিলেন, তাই না? আপনার খবরটাও তো আমি মাকে এনে দিয়েছি। আচ্ছা, আপনার কেন মনে হলো এ বাড়িতে পরমা মিত্রের মতন একজনকে প্রয়োজন? আজকাল কাউকে বিশ্বাস করা যায় না, সবাই শত্রুতা করার জন্য মুখিয়ে থাকে। এই যে আমি অদ্রিজার সাথে শান্তিতে আছি, স্বস্তিতে আছি, এতে অনেকেই খুশি নয়। তাদের ব্যবহার দেখেই বোঝা যায় সামনে বসে শত্রুতা করছে। ঠিক বলেছ বৌদি, মানুষকে কোনো বিশ্বাস নেই। মানে বাড়ির মানুষকে কোনো বিশ্বাস নেই, অথচ বাইরের মানুষকে বিশ্বাস আছে, সব জানা আছে। এই জন্যই আমি ওর সাথে খেতে বসি না। দেখলে তো কিরকম ভাবে খাবার মেজাজটা নষ্ট করে দিয়ে চলে গেল। আমি তোমাকে বারণ করেছিলাম মা, তাও তুমি বোনের কথা শুনে লোকটাকে বাড়িতে ঢোকালে। হ্যাঁ। শোনো মা, আমি একটা কথা বলে দিচ্ছি, কাল থেকে কিন্তু আমরা দুজনে একসাথে খেতে বসবো না। আগে ওকে খেতে দেবে, তারপর আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন না খেয়ে যেতে নেই। তীর্থ, তীর্থ আমার কথা শোনো। মিসেস ব্যানার্জি, আপনি যতীন বাবুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন কেন? আমার বাড়িতে কোনো নাস্তিকের ঠাঁই হবে না। ও একটা কুলাঙ্গার, না মানে ভূত, না মানে ভগবান। জানেন, ওর জন্য আমার বাড়িতে দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে। আমি ওকে কোনোদিনও মাফ করবো না, কোনোদিনও না। ওনার জন্যে? ওনার জন্যে কেন? লজ্জার কথা কি আর বলবো, ঘেন্নার কথা একেবারে। সন্ধি পুজোর আরতি চলছে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে, এই সময় আমি দেখতে চাই ঠাকুর কিভাবে ভোগ খায়। আমি দেখতে চাই এই ভোগ কার ভোগে লাগে, আমি দেখতে চাই। কি করছিস কি এখানে? এটা কি মাতলামা করার জায়গা? কি বলছো দাদা তুমি? হ্যাঁ চল। আরে কি বলছো তুমি? তোমাদের ঠাকুর ভোগ খাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এর মধ্যে মাতলামোর কি দেখবে তুমি? বার করে দে। ছোট দাও, আপনি তো একবার চলে যান। আরে কোথায় যাবো? আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো।
আমি দেখবো ঠাকুর কিভাবে খায়। এসব কি হচ্ছে তুমি কিছু বলো না। জায়গা ওকে বার করে দে। এতগুলো ভোগ রান্না হয়েছে নিজেরা গিলবে বলে, আর ঠাকুরের নাম করে চালাচ্ছ, হ্যাঁ? সব ধাপ্পাবাজি, সব ধাপ্পাবাজি। কি বলছিস তুই? আপনি দয়া করে এখান থেকে চলে যান ছোটবাবু, আমি হাত জোর করছি, আপনি দয়া করে এই না, এই, আমি যাবো কেন, আমি যাবো কেন, হ্যাঁ? আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমি তো যেতে আসিনি, আমি তামাশা দেখতে এসেছি। কি হলো, খাও, আমি দেখবো, তুমি খাও। কি হলো? হ্যাঁ, হা করে ড্যাবড্যাব করে তাকিয়েছিল, এই ড্যাবড্যাব করে তাকিয়েছিল না তুমি, হ্যাঁ? খাও, ভোগ খাও, আমরা দেখি। আমি দেখবো, আমি দেখবো, তুমি ভোগ খাও। কি হলো? ঠিক আছে, কোথায় ভোগ? ঠাকুরপো কি হচ্ছে কি ঠাকুরপো? এই না, না, কি হলো? খাও, আমি দেখবো, আমি দেখবো তুমি কি করে খাও, আমি দেখবো। খাও, খাও। কি হলো? খাও। মাতাল অসভ্য লোকটা, জানি না এমন ভাবে মূর্তির ওপর আছড়ে পড়েছিল যে মূর্তিটা পর্যন্ত ভেঙে গেছিল। সেই থেকে আমার বাড়িতে আর কোনোদিনও দুর্গাপুজো হয়নি। কি? হ্যাঁ, আর সেই দিন সকলের সামনে আমি ওকে এই বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। বেরো, আমি বেরো বলছি। না, দূর হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। যাবো না। বেরো, বেরো, আর কোনোদিনও যেন তোমাকে না দেখতে পাই। আর একটা কথাও বলবে না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে, কুলাঙ্গার কোথাকার। আর কোনোদিনও যেন এ বাড়িতে তোমার মুখ না দেখতে পাই আমি। কি হলো, যাও। ওকে আর আমি কোনোদিন এই বাড়িতে ফিরিয়ে আনতাম না। নেহাত উনি চলে যাবার পর আমার মেয়ের তার কাকার প্রতি দরদ উতলে উঠল। ওকে সহ্য করা যায় না মিসেস মিত্র। আপনাদের এই কথাবার্তা, সলা পরামর্শগুলো শেষ হলে আপনার স্বামীর ব্যাপারটা একটু তাড়াতাড়ি মিটিয়ে নিন না। আমার মেয়েটা তাহলে একটু ছুটি পায়। এখনই আমরা যাচ্ছি, এখনই। আপনারা খেয়ে নিন, তারপর যাবেন তো? একটু রেডি হয়ে নেবেন। রেডি হয়ে নেব? রেডি হয়ে নেব মানে? আপনাদের সঙ্গে সাদা শাড়ি আছে তো? দূর বাবা, কি হবে দিদি ভাই? কিসের কি হবে? সাদা শাড়ি। ও, তুই তো সাদা শাড়ি আনিসনি না? আমি কি করে জানবো ভূত দেখতে সাদা ইউনিফর্ম লাগবে? তুমি হাসছো, আমার রাগ হচ্ছে দিদি ভাই। আচ্ছা, সাদা শাড়ি না পরলে কি আত্মারা আসে না? বোধহয় আসে না। আরে সিনেমাতে দেখিস না, ভূতেদের সবসময় সাদা শাড়িতেই দেখা যায়। ঘোর অমাবস্যার রাত, নিচ্ছম সাদা শাড়ি পরে দূরে একজন দাঁড়িয়ে আছে। তারপর আস্তে আস্তে সাদা শাড়িটা এগিয়ে আসছে, ছম ছম ছম, সামনে এসে দাঁড়ালো। এতখানি ঘোমটাটা আস্তে আস্তে দুলছে দুলছে দুলছে, ঠিক মুখটা দেখা যাবে। আরে ফোন বাজছে, কেমন করিস না, চুপ কর, সবাই ছুটে আসবে। ফোনটা ধর, কিছু হয়নি। হ্যালো দিদি ভাই, মেজদি ভাই, বলো। আর কিছু খবর পেলে গো? এই তো আমরা যাব ভূত দেখতে। ভূত দেখতে যাবে মানে? আরে প্ল্যানচেট হবে। প্ল্যানচেটে রোজ আত্মা আসে না, আজকেও নিশ্চয়ই আসবে। আমরা যাব দেখতে একটু পরে। তোমরা ভূত দেখতে যাবে? ইস, আমিও দেখবো। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সাদা শাড়ি না পরলে নাকি আত্মা আসে না। আর আমার কাছে তো সাদা শাড়ি নেই, আনিনি তো।
মানে দেখি, 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 দেখি। এই যে মেজ বৌদি শোনো, তোমরা ভূত ধরো, পেতনি ধরো, যা খুশি করো, কিন্তু মাম্মা মহুয়া যদি ওখানে যায় না, তাহলে আমিও কিন্তু চলে যাব। বাবা টাবলু, বউকে তো একেবারে চোখে হারাচ্ছ, হ্যাঁ? ভাবছি মহুয়াকে কালই নিয়ে চলে আসবো। হ্যাঁ, মহুয়া এখন প্রচন্ড বিজি আছে, তোমরা পরে ফোন করো, আমি এখন রাখছি। তুমি ফোনটা কেটে দিলে? হ্যাঁ, ফোনটা কেটে দিলাম। কেন? তুমি এখন ওদের সঙ্গে গল্প করবে? তাহলে আমার সঙ্গে কি গল্প করবে শুনি? দিদি ভাই, মহুয়া তো ভূত দেখবে বলে একেবারে পাগল হয়ে যাচ্ছে। তাই নাকি? বলছে যে শোনো না, এর মধ্যে ওকে একদিন এখানে নিয়ে আসবো। ভূত দেখতে যাচ্ছেন বুঝি? আপনি